কৃষ্ণনগর গ্রামে গরিব কৃষকের মেয়ে পারুল। পারুল দেখতে তেমন সুন্দর ছিল না, গায়ের রং ছিল কালো, এজন্য তাকে সব সময় অনেক কিছুই সহ্য করতে হতো। একদিন, এই মুখপুরি পারুল, কোথায় গেলি? এইদিকে একবার আসতে পারবি, নাকি চুল ধরে ঘর থেকে নিয়ে আসতে হবে আমার এখানে? হ্যাঁ, কি হয়েছে মা, এমন করছো কেন? সব সময় তো আমি তোমার জন্য সব কাজ করে দিই, আজ না হয় রান্নাটা একাই করবে, এতে তোমার সমস্যা হচ্ছে? কি বলছিস মুখপুরি? আমি কেন রান্না করতে যাব তুই থাকতে? ভালোভাবে বলছি, এ বাড়িতে যদি থাকতে চাস তাহলে তোকে রান্না করতেই হবে। আমি আজ বাবাকে বলবো তুমি আমার সাথে কেমন ব্যবহার করো। বাবা বাড়িতে থাকে না বলে তুমি আমার সাথে যা খুশি তাই করো, আমি কিছুই বলি না তোমায়। এত বড় সাহস তোর! তোকে আজ দেখাচ্ছি মজা। আজ তোর একদিন কি আমার একদিন, আমার নামে তোর বাবার কাছে বলবি? এই কথা বলে মিথিলা হাতে একটা লাঠি নিয়ে পারুলের গায়ে আঘাত করতে থাকে। তুমি আমার সাথে এমন কেন করো মা? দীপাকে তো তুমি স্কুলে পাঠাচ্ছ, আমাকে তো তুমি স্কুলেও যেতে দাও না কেন মা? আর একটু যদি আমার মুখের ওপর কোনো উত্তর চাস, এখন তো শুধু মেরেছি, আর একবার রাস্তায় ফেলে রেখে আসবো। যত সব, এদের জ্বালায় আমার সংসার করা হচ্ছে না। মা, কোথায় তুমি আমায় রেখে চলে গেছো? এ কেমন মায়ের হাতে আমায় রেখে গেলে মা? ও মা, ফিরে আসো না। পারুল কাঁদতে শুরু করে। নিজের দিকে একবার চেয়ে দেখেছিস তোর চেহারাটা কেমন? আর দীপা কেমন একটা সুন্দরী মেয়ে, ওকে পড়াবো না তো তোকে পড়াবো কেন? হ্যাঁ, দূর হ আমার সামনে থেকে, দূর হ। পারুল কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তখন, কি হয়েছে আপু, তুমি এভাবে কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ? কাকিমা কি তোমাকে আবার মেরেছে? তুমি আমাদের বাড়িতে চলো আপু। না রে দীপু, তুই স্কুল থেকে ফিরলি নিশ্চয়ই, এখন বাড়িতে যা। তোর মা আবার তোকে কথা শোনাবে আমায় নিয়ে তোদের বাড়িতে গেলে। মন দিয়ে পড়িস কিন্তু দীপু। আমি তো তোমার কোনো কথাই শুনবো না। আপু চলো না, আমাদের বাড়িতে গেলে তুমি আর কোনো কষ্টই পাবে না। তুমি সব সময় শুধু কষ্ট পাও, এই কষ্ট আর আমার দেখতে ভাল লাগে না। তুমি চলো, দেখবে আমাদের বাড়িতে গেলে তুমি আর কোনো কষ্ট পাবে না। শোনো আমার ভাইয়ের কথা, এমন ভাবে কথা বলছিস যেন তুই অনেক বড় হয়ে গেছিস। তুই বাড়ি যা ভাই, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, আমার এক ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তোমার সাথে কথা বলে আর পারা যাবে না, তোমার যা খুশি হয় তাই করো। পারুল কাঁদতে কাঁদতে জঙ্গলে একটা গাছের নিচে বসে। জঙ্গলটা ছিল অনেক সুন্দর। আজ আর বাড়িতেই ফিরবো না। সৎ মায়ের অত্যাচার সহ্য করার চাইতে গাছের নিচে থাকা অনেক ভালো। মা দীপাকে সব সময় আদর করে, কিন্তু আমাকে দু চোখে দেখতে পারে না। আমি কি এতটাই কালো? ভালোই হলো, মুখপুরিটা বাড়ি ছেড়ে চলে গেছে। ওর বাবা আসলে বলে দেব কোথায় গেছে, আমাকে বলে যায়নি। যাক, একটা পথের আপদ দূর হলো। পারুল, ও মা পারুল, কই গেলি? এদিকে আয় রে মা, দেখ তোর লেগে কি লয়ে আইছি। কই গেলি রে মা? তুমি হঠাৎ কাজ থেকে এত তাড়াতাড়ি ফিরলে যে, কিছু হয়েছে কি? আর এসে ওই মুখপুরির নাম নিচ্ছ কেন? তোমার তো আরেকটা মেয়েও আছে, ওকে ডাকছো না কেন? আমার মাইয়া পারুল কই? ও আমার ডাকে সাড়া দিতেছে না কেন? পারুল কি ঘুমায় আছে নাকি? হায় হায় হায়, আর বলো না, পারুল যে কোথায় গেল, দুদিন ধরে বাড়িতেই আসছে না। আমি কত জায়গায় খুঁজেছি, ওকে তো খুঁজে পেলাম না। তুমি এসব কি কইতাছো? পারুল তো এরকম মাইয়াই না। কোথাও গেলে তো আমারে অবশ্য কইয়া যাইবো। তুমি ওর লাগে কিছু করো নাই তো? কি বলছে এসব? আমি তো পারুলকে আমার নিজের মেয়ের চাইতেও বেশি ভালোবাসি। দীপার চাইতে পারুলকে আমি বেশি ভালোবাসি। আমি ওর সাথে কেন এমনটা করব বলো? রাখো তো তোমার মাইয়ার জামাটা। কত কষ্ট করে মাইয়ার লেগে একটা জামা কিনা নিয়ে এলাম, বাড়িতে আইসা মাইয়ার মুখটাও দেখতে পাইলাম না। কই গেল আমার পারুল? মিথিলা কোনো কিছু না বলেই ঘরে চলে গেল। আমার মাইয়াটার কি হইল? আমারই ভুল। সৎ মায়ের কাছে মাইয়াটারে রাইখা যাওয়া আমার উচিত হয় নাই। দেহি
মাইয়াটা আবার রাগ করে কোথাও যায় বইসা আছে কিনা। রমেশ গ্রামের চারদিকে পারুলকে খুঁজতে থাকে। মাইয়াটা আমার কই গেল? এখানেও তো নাই, আজ তো এখানেও দেখতে পাইতাছি না। কই গেল আমার মা মরা মাইয়াটা? রমেশ পারুলকে খুঁজতে খুঁজতে এক সময় বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে, আমি কোথায় এসে পড়লাম? এটা তো দেখছি একটা সুন্দর বাজার। ইস, এখন যদি পেট ভরে কিছু খাওয়া যেত বেশ ভালো লাগতো। সাথে সাথে পারুলের হাতে এক প্লেট বিরিয়ানি এসে হাজির হয়। এ কি, আমি মুখ দিয়ে বলতে না বলতেই আমার কাছে খাবার কোথা থেকে আসলো? এটা কি তাহলে ইচ্ছে পূরণের বাজার নাকি? কি হলো এসব আমার সাথে? কি করে বা হলো? আমি বনকন্যা পারুল, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তুমি যদি ওই গাছের নিচে থাকতে তাহলে তোমার কোনো বিপদ হতে পারত, তাই তোমাকে আমি এই ইচ্ছে পূরণের বাজারে নিয়ে এসেছি। ইচ্ছে পূরণ করার বাজারও হয় বনকন্যা? এটা তো আমি আগে জানতাম না। কেন হবে না, সবকিছুই হয়। তোমার অনেক কষ্ট, তাই না পারুল? তোমাকে দেখেই বোঝা যাচ্ছিল তুমি তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিলে। ধন্যবাদ বনকন্যা, আমি আর আমার বাড়িতে ফিরতে চাই না। আমার সৎ মা তো আমাকে দু চোখে দেখতে পারে না। তোমার কি ইচ্ছে আছে বলো দেখি পারুল? এই ইচ্ছে পূরণের বাজারে তোমার সব ইচ্ছা পূরণ হবে। সত্যি বলছেন? তাহলে তো আমি সবার আগে চাইবো যেন আবার আমি আমার মায়ের কাছে থাকতে পারি। আমি আমার মায়ের কাছেই যেতে চাই। এটা তো সম্ভব নয় যে একবার পৃথিবী ছেড়ে চলে যায় তার কাছে যাওয়া তো অসম্ভব। তোমার অন্য কোনো ইচ্ছা থাকলে বলো এই ইচ্ছে পূরণের বাজারে। তবে আপনি আমার গায়ের রংটা সুন্দর করে দিন। এই গায়ের রঙের জন্য আমার সৎমা আমায় সহ্য করতে পারে না। বেশ, তবে তুমি আজ থেকে অনেক সুন্দরী হয়ে যাবে। পারুল সাথে সাথে অনেক সুন্দর হয়ে যায়। এখন আমি আমার বাড়ি চলে যেতে চাই। আশা করি এখন আমার সৎমা আমাকে আর কিচ্ছু বলবে না। এই ইচ্ছে পূরণের বাজার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরেনি, তাই তুমিও ফিরবে না। তোমার ইচ্ছে পূরণ হোক। সাথে সাথে পারুল তার বাড়ি চলে আসে। বাবা দেখো, আমি চলে এসেছি। কি হলো বাবা, তোমার মেয়েকে তুমি চিনতে পারছো না? কে তুমি? তুমি আমার মাইয়া তো না। তুমি আমারে বাবা বইলা কেন ডাকতাছো? আমার মাইয়া পারুল তো এত সুন্দর না। আমি পারুল বাবা, ইচ্ছে পূরণের বাজারে গিয়ে আমি সুন্দর হয়ে গেছি। তুমি তোমার নিজের মেয়েকে চিনতে পারছো না? আমি আমার মাইয়ারে খুব ভালো করে চিনি। আমার মাইয়া এত সুন্দর না। আমার মাইয়া এত সুন্দর কি করে হইব? তুমি হয়তো ভুল করে অন্য কোনো বাড়িতে চলে আসছো। না বাবা, আমি সত্যি বলছি, আমি তোমার মেয়ে পারুল। হ্যাঁ, আপনার মেয়ে একদম সত্যি কথাই বলছে। ওই আপনার মেয়ে। সৎ মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে ও পথে পথে ঘুরছিল, তাই আমি ওকে ইচ্ছে পূরণের বাজারে নিয়ে গিয়েছিলাম। তাই পারুল এত সুন্দর রূপ পেল। কি, তোর সৎ মা তোরে অত্যাচার করতো? আজ ওরে আর ওর মাইয়ারে এই বাড়িতে আমি বাইর কইরা সারমু। আমার মাইয়ারে দেখাশোনা করার লেগে আমি অগরে এই বাড়িতে আশ্রয় দিছি, আর ওরাই কিনা আমার মাইয়ারে অত্যাচার করে। আজ অগো একদিন কি আমার একদিন। আমার ভুল হয়ে গেছে। তোমার মেয়ে কালো ছিল বলে ওকে আমি সহ্য করতে পারতাম না, কিন্তু এখন তো অনেক সুন্দর হয়ে গেছে। এখন আর কোনো অসুবিধা নেই। এখন আমি ওকে খুব আদরে রাখবো। আরে বা, রূপ দেখে তুমি মানুষের গুণ বিচার করো? আমার মাইয়া তোমার কি ক্ষতি করছে কও তো? তুমি কেন ওরে সহ্য করতে পারো না? পৃথিবীটা তো এখন এমনই বাবা, বৈচিত্র্যময়। মানুষ তো এখন বাইরের সৌন্দর্যটাই দেখে। তবে এখন তো আর আমি কালো না বাবা। মা তো বলছে মা আমায় খুব ভালোবাসবে। এই মুহূর্তে তুমি আর তোমার মাইয়া দীপারে লয়ে এই বাড়িতে এক্ষুনি চইলা যাইবা। তুমগো মুখ আর আমি দেখতে চাই না। ওগো, এমন করছো কেন? এমনটা আর হবে না। এবারের মতো আমায় ক্ষমা করে দাও। ক্ষমা? তুমগরে যদি আমি ক্ষমা করি
আমার মাইয়ার মতো কালো যে মাইয়ারা আছে তাগো অনেক কষ্ট হইব, তাই আমি আর তুম করে ক্ষমা করতে পারবো না। মিথিলা তার মেয়ে দীপাকে নিয়ে রমেশের বাড়ি ছেড়ে চলে আসে। তারা পথে পথে ঘুরতে থাকে। ও বাবা, মা আর বোনটা এখন অনেক কষ্ট পাবে, তুমি তাদের ফিরিয়ে নিয়ে আসো। সবাই রে সম্মান করা উচিত না রে মা? ভাবছিলাম ও তোরে খুব ভালোবাসবো, তাই আমি আর ওর মাইয়ার এই বাড়িতে আমি আশ্রয় দিছিলাম। তুই কতটা কষ্ট পাই এই বাড়ি ছাড়ছো সেটা তো আমি বুঝতেই পারতাছি। ধন্যবাদ আপনারে, আপনি আমার মাইয়াটারে আমার বুকে ফিরাইয়া দিছেন। ইচ্ছে পূরণের বাজারটা কিন্তু মন্দ ছিল না বোনকন্যা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। তুমিও কি যাবে বাবা ইচ্ছে পূরণের বাজারে? আমার সবচেয়ে বড় ইচ্ছা হইলো আমার মাইয়াটা সবসময় আমার কাছে থাকবো, এইটাই আমার বড় ইচ্ছা। এইটা তো পূরণ হয়েই গেল, আমার আর ইচ্ছা পূরণ বাজারে যাওয়ার কোনো দরকার নাই। আমি তবে আসি, তোমরা সবাই অনেক ভালো থেকো। আর যারা অন্যায় করে তাদের একটু শাস্তি পেতেই হয়, তা না হলে তারা কখনোই ঠিক হয় না। কেন যে মেয়েটার সাথে অন্যায় করতে গেলাম, এখন নিজেদের আশ্রয়ই হারালাম। একদম ঠিক হয়েছে মা, তোমাকে কত বলেছি আপুর সাথে আমার ব্যবহার করো না, তুমি তো একদম আমার কোনো কথা শোনো না। এখন কেমন হলো? কি আর হলো, অন্যায়ের শাস্তি ভোগ করতে হবে। ওই বাড়িতে তো আর ফিরতে পারবো না। চল যাই, জঙ্গলে যদি একটা থাকার আশ্রয় পাই। নিজে তো নিজের আশ্রয় হারালে, তোমার সাথে সাথে এখন আমাকেও কষ্ট ভোগ করতে হবে। তোর জন্যই তো সবকিছু করতে চাইছিলাম। মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাবে ভাবলাম, কোথা থেকে যে ইচ্ছে পূরণ বাজার থেকে সুন্দর রূপ নিয়ে আবার চলে এলো। কি সুন্দরী লাগছিল না মেয়েটাকে আমার। যে সুন্দর হয়ে গেছে, এখন তোমার মেয়ে হয়ে গেল তাই না? আগে তো খুব বলতে, তোকে দেখে সহ্য করতে পারি না, এখন আবার নিজের মেয়ে বলছো কেন? এটাই তো ভুল করেছি। এখন কপালে হাত দিয়ে রাস্তায় গাছের নিচে বসে থাকা ছাড়া আর কোনো উপায় দেখছি না। এর জন্যই হয়তো সবাই বলে অন্যায় করে কোনোদিন সুখে থাকা যায় না, তার ফল ভোগ করতেই হয়, যেটা আজ আমরা আমাদের জীবনে দেখতে পাচ্ছি।